আসসালামু আলাইকুম। এইচএসসির বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টার হচ্ছে কণিক। তো কণিকের তিনটা পার্ট আছে: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আমরা আজকে পরাবৃত্ত দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা অন্যান্য অংশগুলো পড়ব। তো চলো শুরু করি। তো কণিকের আসলে এই কয়েকটা ভেরিয়েশন আছে: একজোড়া সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এই চ্যাপ্টার মূলত পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আমরা আলোচনা করব, বেশি আলোচনা করব। এগুলো হচ্ছে মূলত, এগুলো যেহেতু কণিক এজন্য এখানে উল্লেখ করা আর কি। তো এগুলো কণিক কেন বলা হচ্ছে? তো আমরা যদি একটা কুণক নেই আর কি, ধরো দুইটা কুণক নিলাম এরকম, ঠিক আছে, দুইটা কুণক নিলাম, এগুলোকে বিভিন্নভাবে কাটি, তাইলে আমরা এই পাঁচটা শেপ পাবো। এজন্য এই কোণক থেকেই আমরা এটাকে কণিক বলতে পারি আর কি। এগুলার কিন্তু সঞ্চারপথও বলা যায়। সঞ্চারপথ মানে হচ্ছে এক্সেট বিন্দু যদি নির্দিষ্ট কিছু শর্ত মেনে অগ্রসর হয় বা একটা স্ট্রাকচার গঠন করে, তাইলে এটাকে আমরা সঞ্চারপথ বলি বা লুকাস বলি। মনে আছে কিনা? তাহলে এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে এক্সেট বিন্দু থাকতে হবে, ঠিক আছে, আর হচ্ছে সেকেন্ড শর্ত হচ্ছে কিছু শর্ত থাকতে হবে, এক বা একাধিক শর্ত থাকতে পারে। উদাহরণ, আমরা এখন সঞ্চারপথ পড়তেছি, ঠিক আছে। ফার্স্ট পেপারে সরলরেখায় সঞ্চারপথটা পড়ছিলাম ভালো মতো, এখানে জাস্ট রিভাইজ দিচ্ছি আর কি। উদাহরণ দেখো, একটা বৃত্ত, এটা একটা সঞ্চারপথ। কারণ কি, এখানে এই বৃত্তের উপর যতগুলো বিন্দু আছে এগুলো কিন্তু নির্দিষ্ট শর্ত মেনে একটা শেপ গঠন করছে। শর্তটা হচ্ছে এর প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, ঠিক না? এবং এই নির্দিষ্ট দূরত্বকে আমরা আর দিয়ে ডিফাইন করি বা ব্যাসার্ধ বলি। তো এজন্য বৃত্তটা হচ্ছে একটা সঞ্চারপথ। একইভাবে এখানে যা আছে, যে পাঁচটা শেপ আছে সবগুলোই কিন্তু সঞ্চারপথ। ওকে, পরের স্লাইডে যাই। আদর্শ দ্বিঘাত সমীকরণ, দ্বিচলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো আমরা যদি দ্বিচলক বিশিষ্ট একটা সমীকরণ কল্পনা করি, যেটার ঘাত 2, সর্বোচ্চ ঘাত 2, এজন্যই তো দ্বিঘাত সমীকরণ। সেক্ষেত্রে কি হবে? সেটা হবে, সেখানে এক্স থাকবে, ওয়াই থাকবে, ঠিক আছে। দ্বিচলক বিশিষ্ট যেহেতু এক্স আর ওয়াই থাকবে, দ্বিঘাত যেহেতু এক্সের পাওয়ার 2 হবে, ওয়াইয়ের পাওয়ারও সর্বোচ্চ 2 হবে। এর বাইরে এর নিচের পাওয়ারগুলোও থাকতে পারে, যেমন এক্স ওয়াইও থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এক্স ওয়াই একসাথেও থাকতে পারে, প্লাস সিও থাকতে পারে। ওকে, তো মাঝখানে আমরা প্লাস দিয়ে দিলাম, সমস্যা নাই। ওকে, তারপর যেহেতু কোনটার সহগ কত সেটা আমরা জানি না, এজন্য বিভিন্ন নাম দিলাম আর কি সহগের। এক্স স্কোয়ারের সহগের নাম হচ্ছে এ, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, এক্সের সহগ হচ্ছে 2g, ওয়াইয়ের সহগ হচ্ছে 2f, আর এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 2h। ওকে, তো এখান থেকে এই যে আমরা সমীকরণটা এখানে দেওয়াই আছে, এখানে এক্স আর ওয়াই হচ্ছে চলক, আর বাকি এ বি এ জি এফ সি এগুলো হচ্ছে ধ্রুবক। যেখানে এ বি এ জি এফ এগুলো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াইয়ের সহগ, আর সিটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট আলাদা করে ধ্রুবক। তো এখানে এটা কি? এটা হচ্ছে এই যে পরাবৃত্তগুলা বা কণিকগুলা বা সঞ্চারপথগুলার সবগুলাকে রিপ্রেজেন্ট করে। ওকে, সবগুলাকে রিপ্রেজেন্ট করে। এখন কোনটা কোনটাকে রিপ্রেজেন্ট করে, মানে কি কি শর্তের আন্ডারে কোনটা কোনটা এখানে রিপ্রেজেন্ট করা যাবে, সেটা আমরা হচ্ছে একটু পড়ব। দেখো তো, এখানে আমরা পরিচয়গুলো আরেকটু ক্লিয়ার করে নেই। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে, এক্স স্কোয়ারের সহগ কত? এ। ওয়াই স্কোয়ারের সহগ বি। ওকে, তারপর এক্স ওয়াইয়ের সহগ 2h। ওকে, এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 2h, আর এক্সের সহগ 2g, ওয়াইয়ের সহগ 2f। ওকে, এখান থেকে সবসময় তো আমাদের সবগুলোই লাগবে না, এখান থেকে হয়তো h লাগবে। h মানে হচ্ছে এক্স ওয়াইয়ের যে সহগ থাকবে সেটাকে কি 2 দিয়ে ভাগ। একইভাবে জি মানে হচ্ছে এক্সের সহগকে 2 দিয়ে ভাগ,
এফ মানে হচ্ছে ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ওকে, এই যে সমীকরণটা, সেটা থেকে যদি এ বি তারপর এইচ জি এফ সি এগুলো নিয়ে একটা নির্ণায়ক আমরা সাজাই, সেটা হবে এ বি সি এইচ জি এইচ জি, তারপর এখানে যে খালি অংশটা আছে সেগুলোতে আমরা এফ বসাই দিতে পারি। এরকম একটা নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়কের মান যদি 0 হয়, ওকে, এরকম সাজানোর পর এই ধ্রুবকগুলা নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে যে সরলরেখাটা দেওয়া থাকবে সেটা হবে, সরি, যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা হবে এক জোড়া সরল রেখা। সরল রেখা, বুঝছি? তাইলে 0 হইলে এক জোড়া সরল রেখা, অর্থাৎ 0 না হইলে অন্য কিছু একটা আছে। যদি 0 না হয়, যদি 0 না হয় তাহলে কি? তাহলে হচ্ছে বাকি যে 4টা শেপ আছে আর কি, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো কখন কি আমরা একটু দেখি। এই যে নির্ণায়কটা, সেটা যদি 0 না হয় তখন কি? ঠিক আছে, যে নির্ণায়কটা, এটাকে আমরা নাম দিলাম আর কি ডি। ডি, সেটা যদি 0 না হয়, 0 হইলে তো এক জোড়া সরলরেখা আমরা পাইলাম। 0 না হইলে কি, সেটা হচ্ছে বোঝার বিষয়। এখন 0 না হইলে মনে রাখবা এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা যদি 0 হয়, তাহলে যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণ, যেটা এই চ্যাপ্টারের অংশ। ওকে, তারপর এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা যদি 0 থেকে বড় হয়, তাহলে যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। আর এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা যদি 0 থেকে ছোট হয়, তাহলে যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, অধিবৃত্তের সমীকরণ। আর আমরা সরল এই ফার্স্ট পেপারে পড়ছিলাম বৃত্ততে, বৃত্ত চ্যাপ্টারে, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয়, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ মানে হচ্ছে এ আর বি যদি সমান হয়, আর এক্স ওয়াই সম্বলিত কোনো পদ যদি সমীকরণে না থাকে, তার মানে এইচ এর মান যদি 0 হয়, এইচ এর মান 0 মানে হচ্ছে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ সমীকরণে নাই, 0 হয়, তাহলে এই সমীকরণটা হবে বৃত্তের সমীকরণ। তাহলে 5টা শেপ আমরা পাইলাম কিনা? যদি ডি এর মান 0 হয়, তাহলে হচ্ছে এই যে সমীকরণটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক জোড়া সরলরেখার সমীকরণ। 0 না হইলে এই 4টা হইতে পারে, 4টা হচ্ছে এই আন্ডার 4টা কন্ডিশন। ওকে, পরে আমরা 2টা ম্যাথ যদি প্র্যাকটিস করি এখান থেকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আশা করি সমস্যা নেই। প্রথম ম্যাথ, একটা সমীকরণ দেওয়া আছে, এটা কি নির্দেশ করে? একজোড়া সরলরেখা নাকি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত? এটা হচ্ছে বোঝার বিষয়। এখানে কোনটা কি ফার্স্টে আমরা ডিফাইন করি। আমাদের এ বি আর এইচ জানতে হবে, ঠিক না? এ বি আর এইচ দিয়ে আমরা বুঝে ফেলবো এটা কি। তার আগে দেখি তো এটা একজোড়া, আচ্ছা এ বি আর এইচ দিয়ে বোঝা যাবে, সমস্যা নেই। তোমরা দেখবা যে এখানে ডি এর মানটা বা নির্ণায়কের মানটা ফার্স্টে এটাই দেখতে হবে আর কি, 0 কিনা। নির্ণায়কের মান কি বলছিলাম? এ বি সি, তারপর হচ্ছে এখানে এইচ আর জি থাকবে, এখানেও এইচ আর জি থাকবে, আর খালি জায়গা যেটা সেখানে এফ বসবে। তো এটার মান 0 কিনা, ঠিক আছে? এটার মান যদি 0 হয়ে যায়, তাহলে তো এটা একজোড়া সরলরেখার সমীকরণ, কোনো সন্দেহ নাই। এটা সম্ভবত একজোড়া সরলরেখারই সমীকরণ হইতে পারে, তোমরা দেখবার কি চেক করে। আর যদি 0 না হয়, তাহলে চেক করবা তারপর এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান কত। ঠিক আছে, তো আগের কন্ডিশনগুলো যেগুলো দিছি, যে এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি 0 হয় তাহলে হচ্ছে পরাবৃত্ত। ঠিক আছে, যদি 0-র চেয়ে বড় হয়, এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি 0-র চেয়ে বড় হয় তাহলে উপবৃত্ত।
আর যদি শূন্যর চেয়ে ছোট হয়, ঠিক আছে, শূন্যর চেয়ে ছোট হয় তাহলে অধিবৃত্ত। ওকে, আর এ বি সমান H0 যদি হয় তাহলে বৃত্ত। এটা তোমরা করে নিবা নিজেরা, ঠিক আছে। এ বি এইচ এর পরিচয় তো জানো, এখানে এ হচ্ছে 2, এখানে এ হচ্ছে 2, বি হচ্ছে 3, ওয়াই স্কোয়ারের সহগ আর কি, আর এইচ হচ্ছে এক্স ওয়াইয়ের সহগ। এক্স ওয়াইয়ের সহগকে 2 দিয়ে ভাগ, এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 4, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি এইচ অর্থাৎ 2। তারপর তো তোমরা ম্যাথটা করে নিতে পারবা। এরপরের ম্যাথে আমরা যাই, কে এর মান কত হলে সমীকরণটা পরাবৃত্ত হবে। তো সমীকরণটা পরাবৃত্ত হওয়ার শর্ত আমরা পড়ছিলাম কিনা, যে এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান 0 হওয়া লাগবে, তখনই সমীকরণটা পরাবৃত্ত হবে। তাহলে এখানে এ হচ্ছে 2, বি হচ্ছে 2, আর এইচ হচ্ছে কে, কেটাই কিন্তু এখানে এইচ। তার মানে আমরা বলতে পারি যে এ বি মাইনাস কে স্কোয়ার সমান 0। ওকে, এ বি মাইনাস কে স্কোয়ার সমান 0। দেখি তো এ বি মাইনাস কে স্কোয়ার সমান 0 যদি হয় তাহলে কে এর মান কত আসে। এ হচ্ছে 2, বি হচ্ছে 2, মানে 4 মাইনাস কে স্কোয়ার সমান 0। এখান থেকে আমরা পাই কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। ঠিক আছে, কে এর মান যদি প্লাস মাইনাস 2 হয় তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটা একটা পরাবৃত্তের সমীকরণ হয়, এটাই আনসার। ওকে, এখন হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। তো কণিকের সাধারণ সমীকরণ বোঝার আগে কণিক কি সেটা আমাদের বোঝার দরকার আছে। কণিকটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা যে কণিকের সমীকরণটা পাবো বা যে কণিকের স্ট্রাকচারটা শেপটা পাবো, তার উপরের বিন্দুসমূহের সেটের একটা রিপ্রেজেন্টেশন হইতে পারে পি এক্স ওয়াই। একটা নির্দিষ্ট বিন্দু আমরা ধরলাম হচ্ছে কি, একটা নির্দিষ্ট বিন্দু এস। ওকে, একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে এস, ঠিক আছে, এ বি নাম দিলাম আর কি, সমস্যা নেই। এই বিন্দু থেকে পি মানে আমরা যে কণিকটা আঁকবো সেই কণিকের উপরের প্রত্যেকটা বিন্দুর রিপ্রেজেন্টেশন হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে ওই নির্দিষ্ট বিন্দু থেকে পি এর দূরত্ব এবং পি থেকে যে কোনো একটা সরলরেখার দূরত্ব, ঠিক আছে, একটা সরলরেখার দূরত্ব, এই দুইটা দূরত্বের অনুপাত, পি থেকে ওই সরলরেখার দূরত্ব যেহেতু বাইর করব, এটা লম্ব টানলাম সরলরেখা বরাবর এবং এই যে সরলরেখার ছেদবিন্দু এই লম্বের সাথে, সেটাকে আমরা এম নাম দিলাম। ঠিক আছে, তাহলে এস থেকে পি এর দূরত্ব আর পি থেকে এম এর দূরত্ব, এই দুইটার অনুপাতকে আমরা নাম দেই এস থেকে পি এর দূরত্ব, পি থেকে এম এর দূরত্বের অনুপাতের নাম হচ্ছে ই বা এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। এটা কণিকের সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, সবগুলো অংশের ক্ষেত্রেই, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবগুলো অংশের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। এবং এই ই এর নামটা হচ্ছে এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। ওকে, তাহলে এইটাই হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ, আমরা এই জায়গা থেকে পাবো আর কি, এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। ওকে, সেটা কীভাবে, এস হচ্ছে এ বি, পি হচ্ছে এক্স ওয়াই, আর এই যে সরলরেখাটা সেটার সমীকরণ আমরা ধরতে পারি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, এস থেকে পি এর দূরত্ব কীভাবে বাইর করব, এস থেকে পি এর দূরত্বটা আমরা জানি যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি স্কোয়ার রুট ওভার। ওকে, আর পিএম কীভাবে বাইর করবা, একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্বের ফর্মুলা, উপরে হচ্ছে ওই সরলরেখাটা বসাই দিব আর ওই সরলরেখার এক্স আর ওয়াইয়ের জায়গায় যে বিন্দু থেকে দূরত্ব বাইর করতেছি ওই বিন্দুটা বসাই দিব। তার মানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি, এখানে এক্স আর ওয়াইয়ের জায়গায় এই এক্স আর ওয়াই বসাইলাম আর কি। আর নিচে হচ্ছে এক্স আর ওয়াইয়ের সহগের বর্গের যোগফলের বর্গমূল, বলতে কঠিন করতে সোজা, এক্স এর সহগ এল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ হচ্ছে এম স্কোয়ার, সহগের বর্গ আর কি, রুট। আর এটা যেহেতু দূরত্ব বের করতেছি পজিটিভ মান। ওকে, তাহলে আমরা এটা ইকুয়ালস টু এটা বলতে পারি এসপি ইকুয়ালস টু পিএম। এখান থেকে এখানে এসপি ইকুয়াল টু ইপিএম, বাট আচ্ছা লিখি এসপি ইকুয়ালস টু ইপিএম। ওকে, তো এস হচ্ছে এক্স মাইনাস স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে এই, তারপর ওয়াই মাইনাস বি স্কোয়ার,
আর পিএম ই তো আছেই, পিএমটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি, আর নিচে হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার রুট ওভার এটার পরম মান বা পজিটিভ মান। এটাই হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। তবে এটাকে তোমরা একটু সিম্পলিফাই করবে আর কি, স্কোয়ার এটা এখানে রুট আছে অবশ্যই, সিম্পলিফাই করলে কণিকের সাধারণ সমীকরণটা পেয়ে যাবা। এটা হচ্ছে আমাদের ম্যাথের একটা টাইপ, মানে পরাবৃত্তের বা উপবৃত্তের অধিবৃত্তের অনেকগুলো ম্যাথ করবো আমরা, এই সিম্পল কনসেপ্টটা কাজে লাগে, ঠিক আছে। তারপর পরাবৃত্ত, আমাদের চ্যাপ্টারটা অফিসিয়ালি শুরু হইলো আর কি, মানে পরাবৃত্ত অংশটা অফিসিয়ালি শুরু হইলো এখন। পরাবৃত্তের সংজ্ঞা হচ্ছে এটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দু সমূহের সেট, এটার দূরত্ব, আর হচ্ছে ওই বিন্দু সমূহের সেটের যে রিপ্রেজেন্টেশন অর্থাৎ পি এক্স ওয়াই, তার থেকে একটা নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, এই দুইটার অনুপাত যদি 1 হয়, মানে ই এর মান বা এসেন্ট্রিসিটির মান যদি 1 হয়, তাহলে ওই জিনিসটাকে আমরা পরাবৃত্ত বলবো। শুনতে একটু কঠিন লাগছে, এখানে এটাই লেখা আছে, কিন্তু জিনিসটা খুবই সহজ। আমরা বলছিলাম না একটু আগে, এসপি একটা বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব ইকুয়ালস টু পিএম, একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব। এই দুইটা দূরত্ব যদি সমান হয়, ঠিক আছে, বা এই দুইটা দূরত্বের এসপি বাই পিএম ইকুয়ালস টু 1, এখান থেকে এই জিনিসটা পাই। যদি 1 হয়, তাইলে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে পরাবৃত্ত সমীকরণ, ঠিক আছে। তো এখানে দেখো এসপি ইকুয়ালস টু যদি পিএম হয়, এখানে বলছে, এখানে ই ছিল না আমাদের কণিকার সমীকরণে, ইটা কই গেল, ই এর মান হচ্ছে 1 হয়েছে আর কি। তার মানে ই এর মান যদি 1 হয়, সেটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্তের একটা শর্ত হচ্ছে ই এর মান 1 হওয়া লাগবে, এবং এসপি ইকুয়ালস টু পিএম, এটা হচ্ছে পরাবৃত্ত। বুঝলাম তো? পরের অংশে যাই। যেটা যদি আমাদের কঠিন লাগে সমস্যা নেই, আমরা এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথ করব, প্রত্যেকটা ম্যাথ থেকেই এই জিনিসটা ক্লিয়ার হবে। একটা উপকেন্দ্র দেওয়া আছে, মানে একটা বিন্দু দেওয়া আছে, আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, বা একটা নির্দিষ্ট রেখার সমীকরণ দেওয়া আছে, পরাবৃত্তটা নির্ণয় করতে হবে। তাহলে এই ম্যাথটা করার আগে আমাদের পরাবৃত্তের বেসিক স্ট্রাকচারটা কোনটা কি এগুলো একটু বোঝার দরকার আছে। চলো এটা আমরা একটু দেখে নিই। ওকে, এখানে বেসিক স্ট্রাকচার পড়বো, পরে আরও ভালো মতো পড়বো, সমস্যা নেই। একটা পরাবৃত্ত যদি এরকম হয়, একটা বিন্দু থেকে একটা বিন্দু, ঠিক আছে, বিন্দু থেকে বিন্দু সমূহের সেট, তার দূরত্ব, ঠিক আছে না, এর বিন্দুটা হচ্ছে এস, এবং ওই পি থেকে সরলরেখার দূরত্ব পিএম। ওকে, এসপি আর পিএম সমান যদি হয়, তাইলে তো সেটা পরাবৃত্ত হবে। তাইলে এস আর এটার মাঝখানে একটা থাকবে এরকম, যাই হোক। তো এই যে এটা হচ্ছে পি, এটা দেখতে একটু অন্যরকম লাগুক, সমস্যা নেই, বাট এই যে শেপটা, কার্ভটা, এটা হচ্ছে পরাবৃত্ত, ঠিক আছে। এর প্রত্যেকটা বিন্দু উপরের এই পরাবৃত্তের, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে এক্স ওয়াই। ওকে, তাহলে এই যে এস বিন্দুটা, ওইটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, এটার নাম হচ্ছে এস। ওকে, ওই এস বিন্দু থেকে পি এর দূরত্ব, পি মানে হচ্ছে বিন্দু সমূহের সেট, এটা হচ্ছে পি, আর পি থেকে এম এর দূরত্ব, তার মানে এই পি থেকে একটা নির্দিষ্ট সরলরেখার দূরত্ব, এই নির্দিষ্ট সরলরেখার একটা নাম আছে, এই যে নির্দিষ্ট সরলরেখাটা, ঠিক আছে, তোমরা দেখতেছো না, পরাবৃত্তের অপর পাশে উল্টা দিকে যে সরলরেখাটা থাকে, এটার একটা নাম আছে। সবগুলো নাম আমরা একটু দেখে নিই আগে। ওকে, এই যে সরলরেখা, সেটার নাম হচ্ছে নিয়ামক রেখা, ঠিক আছে, বা দ্বিকাক্ষ রেখা, ঠিক আছে। নিয়ামক রেখা, কোনো বইয়ে দ্বিকাক্ষ রেখা, তোমাদের দুইটাই জানতে হবে, প্রশ্নে কী দেওয়া থাকবে সেটা তো জানি না, ঠিক আছে। দ্বিকাক্ষ থাকবে, নিয়ামকও থাকবে। তো এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ বা নিয়ামক রেখা।
আর সেটার সমীকরণ তো আমরা এটা ধরতে পারি, সমস্যা নেই, প্রশ্নে দেওয়া থাকবে আর কি। আর এসটা হচ্ছে A0, ওকে। এটা কি, এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব সেটাকে আমরা বলি ওকে। আর যেহেতু এই এসটা এক্স অক্ষের উপর পড়ছে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষের উপর পড়ার কারণে ওয়াই এর মান হয়েছে 0 আর এক্স এর মান হয়েছে এ, যেহেতু এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এ, তার মানে বাই ডিফল্ট আমরা বুঝছি এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0 0, এবং এটাকে আমরা নাম দিলাম ও। এই বিন্দুর নির্দিষ্ট একটা নাম আছে পরাবৃত্তে, সেটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে ওকে। তাহলে শীর্ষবিন্দু পাইলাম, উপকেন্দ্র পাইলাম। এই যে এক্স অক্ষটা পরাবৃত্তের, এই যে পরাবৃত্তের প্যাড বরাবর যে সমীকরণটা গেছে, এই সমীকরণের নাম হচ্ছে অক্ষরেখা, ঠিক আছে, অক্ষরেখা, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। আর ওয়াই অক্ষের প্যারালাল এখানে যে সমীকরণটা আছে, ওয়াই অক্ষের প্যারালাল সবসময় নিয়ামক রেখার সমীকরণ থাকবে না, মানে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর উল্টা পাশে, এক পাশে উপকেন্দ্র আছে, উল্টা পাশে যে সরল রেখাটা আছে ওইটাই হচ্ছে নিয়ামক রেখা, ঠিক আছে। এবং এই নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদবিন্দু হচ্ছে এটা, নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু হচ্ছে এটা। এটার সমীকরণ হয় -a0। কেন? কারণ হচ্ছে তোমরা দেখো, আমরা বলছি পরাবৃত্তে SP = PM, ওকে। পি হচ্ছে পরাবৃত্তের উপরস্থিত প্রত্যেকটা বিন্দুর রিপ্রেজেন্টেটিভ। তাহলে এই যে বিন্দুটা, শীর্ষবিন্দু কিন্তু পরাবৃত্তের উপরের একটা বিন্দু, ওকে। তাহলে এই বিন্দু থেকে এস এর দূরত্ব যাওয়া হবে, এই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব সংজ্ঞা অনুযায়ী SP = PM, এই সংজ্ঞা অনুযায়ী তা হবে। তার মানে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যদি এ হয়, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব এ হবে। এজন্য এই বিন্দুর স্থানাঙ্ক যদি A0 হয়, এই বিন্দুর স্থানাঙ্ক -A0 হবে আর কি, ওকে। তাইলে একটা জিনিস খেয়াল করো, এস বা উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে A0, এখানে y এর মান 0। আমরা সরল রেখা থেকে একটা জিনিস জানি যে এখানে যদি আমরা একটা লম্ব টানি, এই যে একটা লম্ব টানলাম, ঠিক আছে, যেটা কণিকের এই বিন্দু আর এই বিন্দুতে ছেদ করছে আর কি। তো এই লম্বটা উপকেন্দ্র বরাবর গেছে, এজন্য এই লম্বের একটা নাম আমরা দিলাম, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে। এই লম্বের নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। আর এই লম্ব যেহেতু A0 বিন্দু দিয়ে গেছে, খেয়াল করো, এবং দেখাই যাচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে, সমীকরণ কি হবে বলো, x = a, ঠিক আছে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ যেটা। আর এখানে এ তো এই x = a। তাইলে একইভাবে তোমরা বলতে পারো যে নিয়ামক রেখার সমীকরণ হবে, নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে, নিয়ামক রেখার সমীকরণ কি হবে, x = -a, x = -a, ওকে। তাইলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে x = a এখানে, মানে এই পার্টিকুলার চিত্রে, আর নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x = -a। তাহলে আমরা সবগুলা অর্গান পরাবৃত্তের পাইছি কিনা, উপকেন্দ্র পাইছি, উপকেন্দ্রিক লম্ব পাইছি, ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পাইছি, নিয়ামক রেখার সমীকরণ পাইছি, দ্বিকাক্ষ এবং নিয়ামক রেখার ছেদবিন্দু পাইছি, আর শীর্ষবিন্দু পাইছি। মোটামুটি আশা করি সবই পাইছি, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা জানা লাগবে তোমাদের, এই যে লম্বটা আছে, উপকেন্দ্র বরাবর লম্ব গেছে, তাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটার দৈর্ঘ্য তোমাদের পরীক্ষায় প্রশ্নে আসে, এটা জানা থাকা লাগবে। এটার দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা, ঠিক আছে, সেটা হচ্ছে 4a। যেহেতু দৈর্ঘ্য এর জন্য পজিটিভ, তো এটা 4a কীভাবে হইলো এটাও তোমরা চিন্তা করতে পারো চাইলে, এটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ ভালো মতো দেখব, ঠিক আছে। এটা 4a কীভাবে হইলো, ওকে। যাই, আমরা আশা করি এতটুকু হচ্ছে আমাদের পরের ম্যাথটা করার জন্য যথেষ্ট হইতে পারে।
ওকে, তাহলে এই ম্যাথটা করি। উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ আছে, তাহলে পরাবৃত্তের সমীকরণ বাইর করো। তাহলে উপকেন্দ্র হচ্ছে এস, নিয়ামক রেখা হচ্ছে আমরা তো দেওয়াই আছে, এখানে যে বিন্দুটা পাবো এই পি থেকে আঁকলে লম্ব সেটা হচ্ছে এম, আর যেহেতু পরাবৃত্তের সমীকরণ বাইর করব তাহলে বিন্দু সমূহের সেটটা হচ্ছে পি এক্স ওয়াই। ওকে, তাহলে আমরা পরাবৃত্তের আদর্শ যে সমীকরণ সেটা থেকে আমরা জানি এস পি ইকুয়ালস টু পি এম। ওকে, তাহলে এস পি হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব, এক্স থেকে পি থেকে এস এর দূরত্ব, এক্স প্লাস 8 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 স্কোয়ার রুট ওভার ইকুয়ালস টু পি এম হচ্ছে এই যে সরল রেখাটা আছে নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, সেটার উপর এক্স আর ওয়াই এর মান বসাবো আর কি। 2x মাইনাস ওয়াই মাইনাস 9, এক্সের জায়গায় এক্স বসাইলে তো এক্সই থাকবে, ওয়াই বসাইলে তো ওয়াই থাকবে, আর নিচে হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। ওকে, সেটার ধনাত্মক মান। ওকে, এটাই হচ্ছে পরাবৃত্তটার সমীকরণ। এটা আমরা একটু সিম্পলিফাই করবো আর কি, দুই পাশে স্কোয়ার করব, তারপর ক্যালকুলেশন করব, দেখবো যে একটা সমীকরণ চলে আসছে সিম্পলিফাইড ভার্সন, ওইটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। ওকে, এটা তোমরা করে নিবা আশা করি। একই অঙ্ক হুবহু, কোনো সমস্যা নাই। এটা উৎকেন্দ্রিকতা বলার দরকার ছিল না, উৎকেন্দ্রিকতা তো যেহেতু পরাবৃত্ত, সো ওয়ানই হবে, উৎকেন্দ্রিকতা ওয়ানই হবে। ওকে, তারপর হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। তো পরাবৃত্তের সাধারণ সমীকরণ আমরা জানি পরাবৃত্তের সমীকরণ একটা হচ্ছে খুবই ওয়েল নোন, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এবং আমরা এতক্ষণ যে পরাবৃত্তের শেপটা পড়লাম সেটা কিন্তু এটারই শেপ, মানে এটা যদি আমরা আঁকি, এ হচ্ছে আমাদের পরাবৃত্তটা, এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, ঠিক আছে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু, আর এইটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে। এবং এখানে আমরা যা যা পড়ছিলাম আর কি, অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। নিয়ামক এই উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল, a0 ছিল। তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি ছিল, এক্স ইকুয়ালস টু এ ছিল, এটা আর কি, এটার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ কি ছিল, নিয়ামক রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু মাইনাস এ ছিল, এটার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ ছিল। আর কি শীর্ষবিন্দু, প্রথমেই যেটা লেখা দরকার ছিল, শীর্ষবিন্দু হচ্ছে ও, সেটা হচ্ছে 0 0। ওকে, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই সমীকরণের ক্ষেত্রে। আর আরেকটা সমীকরণ, আর অনেকগুলো ভেরিয়েশন হতে পারে, যেমন পরাবৃত্ত তো হচ্ছে এই শেপের নাম, এই শেপটা যে সবসময় এরকমই থাকবে নট নেসেসারিলি, যেমন এটা এরকম হইতে পারে, এরকমও তো হইতে পারে, কিংবা এরকমও হইতে পারে। ওকে, মানে বিভিন্ন শেপের হইতে পারে আর কি, তারপর এই শেপেরও হইতে পারে। তো কোন শেপের সেটার উপর ডিপেন্ড করে এই ইকুয়েশনটা চেঞ্জ হবে আর কি। পরাবৃত্তের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে এক্স আর ওয়াই, তার একটার ঘাত 2 হবে আর কি, আর একটার ঘাত 1 হবে। ওকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে আমরা এটা বললাম, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax এর ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax, এটার ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি দেখি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax এর চিত্রটা হবে এরকম। ওকে, তো এই জায়গায় উপকেন্দ্র হচ্ছে এটা,
আগেরটাতে উপকেন্দ্র ছিল এই দিকে, এখানে উপকেন্দ্র এইদিকে হয়ে গেছে, তাইলে এটার স্থানাঙ্ক কি হবে? এক্সের মান মাইনাস এ আর ওয়াইয়ের মান হচ্ছে 0। আগে ছিল এক্সের মান a0, এখন হয়ে গেল এক্সের মান -a0। তারপর নিয়ামক রেখা আর অক্ষরেখার ছেদবিন্দু, এটা হচ্ছে আমরা জানি অক্ষরেখা, এটা হচ্ছে নিয়ামক রেখা। এটার ছেদবিন্দু ছিল আগে এই জায়গায় -a0, এটা হয়ে গেল a0। ওকে, মানে আগের নিয়ামক রেখার ছেদবিন্দু হয়ে গেল উপকেন্দ্র, আর আগের উপকেন্দ্র হয়ে গেল নিয়ামক রেখার ছেদবিন্দু, চেঞ্জ হয়ে গেল আর কি। একইভাবে সব কিছু চেঞ্জ হবে কিন্তু। আগে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল x=a, কারণ উপকেন্দ্রিক লম্বটা এদিকে ছিল, এখন উপকেন্দ্রিক লম্ব চেঞ্জ হয়ে গেল, এদিকে চলে আসলো, তাইলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখন কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x=-a। দেখো আগেরটার মতো কিন্তু নাই। ওকে, একইভাবে নিয়ামক রেখার সমীকরণ হবে এখানে, এই যে নিয়ামক রেখাটা, সেটার সমীকরণ হবে x=a। শীর্ষ ঠিক আছে, শীর্ষ আগে ওই জায়গায় ছিল, আগে এদিকে ছিল, এখন এদিকে চলে আসছে, সো শীর্ষটা আসলে আলটিমেটলি সেমই থাকবে, সমস্যা নেই, 0 0 হয়, শীর্ষ হচ্ছে 0 0। তো আশা করি বুঝছি। তো y²=4x আর y²=-4x এর ক্ষেত্রে হচ্ছে এই ব্যাপার। তো এরকম আরও অনেকগুলা গ্রাফিত হইতে পারে, একটু আগে যেরকম বললাম। আর কি হইতে পারে? 3 নম্বর যে সেটা হইতে পারে, এটা হচ্ছে y অক্ষ, x অক্ষ, এটা ঠিক আছে। তাইলে আমাদের এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটা একটা উপবৃত্ত হইতে পারে উপরের দিকে। ওকে, তাহলে উপবৃত্তের পেট বরাবর যে সমীকরণটা গেছে সেটা হচ্ছে অক্ষরেখা, বা যে রেখাটা গেছে সেটা হচ্ছে কি? অক্ষরেখা। আগে অক্ষরেখা ছিল একরকম, এখন অক্ষরেখা অন্যরকম হয়ে গেছে আর কি। এটা হচ্ছে x অক্ষ, আর উপবৃত্তের পেট বরাবর গেছে, এই যে পেট বরাবর এটা গেছে, ঠিক আছে, এটা হচ্ছে এখন অক্ষরেখা। ওকে, তারপর উপবৃত্তের পেটের মধ্যে যে বিন্দুটা আছে, নির্দিষ্ট বিন্দু, ওই বিন্দুটার নাম হচ্ছে s, ওই বিন্দুটার নাম হচ্ছে কি? s। আর এটা যেহেতু শীর্ষবিন্দু আমরা জানি, এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু যদি এটা হয় আর এটা যদি s হয়, এটার স্থানাঙ্ক হবে x এর মান 0, x এর মান 0 আর y এর মান a, এবং উপরের দিকে যেহেতু +a, সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল, আপসাইড ডাউন হয়ে গেল। আগে কীরকম ছিল? x এর মান এদিকে যখন ছিল a0 ছিল, ঠিক আছে না? এদিকে যখন ছিল a0 ছিল না, এখানে 0a হয়ে গেল। ওকে, তারপর একইভাবে তোমরা যদি চিত্রটা ভালো মতো পড়ো এই চ্যাপ্টারের, তাহলে সব কিছু কিন্তু এই চিত্র থেকে বাইর করে ফেলতে পারবা। আর এই যে কোনটা আসলেই কি সেটার অবস্থান যদি জানো, ওকে, তাহলে এখানে এটা হচ্ছে 0a, এটা এই যে নিয়ামক আর অক্ষরেখার ছেদবিন্দু কত হবে বলো? x এর মান 0, y এর মান -a, 0 -a, ঠিক আছে। তাহলে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে, নিয়ামক রেখার সমীকরণ, এখানে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? y=-a, ঠিক আছে, y=-a, দেখছো চেঞ্জ হয়ে গেছে কিন্তু, এটা ইকুয়ালস y=-a। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? এটা x অক্ষের সমান্তরাল, এবং এটা হচ্ছে 0a, তাহলে y=-a, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপর শীর্ষবিন্দু 0 0 আছেই, উপকেন্দ্র হচ্ছে s আছে, আর তেমন কিছু সিগনিফিক্যান্ট নাই। দৈর্ঘ্য সব জায়গায় সেম থাকে, সবগুলা চিত্রের ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, এটার কোনো চেঞ্জেস নাই। ওকে, আচ্ছা 3 নাম্বারটা তো বুঝলাম, 4 নাম্বারটাতে কি হয় দেখি তো। 4 নাম্বারটাতে যে শেপটা সেটা হচ্ছে এরকম। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি পেট দিয়ে যেটা গেছে সেটা অক্ষরেখা, তার মানে এটা হচ্ছে কি? অক্ষরেখা, ঠিক আছে। অক্ষরেখার সমীকরণ এখানে কি? সেম আগের মতো, অক্ষরেখার সমীকরণ y অক্ষ, সো x=-0, এটা হচ্ছে অক্ষরেখার সমীকরণ। তারপর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, সেটা হচ্ছে s, এর স্থানাঙ্ক কত?
এক্স এর মান 0, ওয়াই এর মান মাইনাস এ, 0 মাইনাস এ, এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 মাইনাস এ। আগে কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল 0 প্লাস এ, ঠিক আছে না? এখন কি হয়ে গেল, 0 মাইনাস এ হয়ে গেল। আচ্ছা, যেটা বলি নাই, খুব ইম্পর্টেন্ট কথা যেটা বলি নাই আর কি, মূল কথাটাই বলা হয় নাই, সেটা হচ্ছে এই সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, এটা হচ্ছে এই চিত্রের সমীকরণ। আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay, সেটা হচ্ছে এই চিত্রের সমীকরণ। উপকেন্দ্র জানি, উপকেন্দ্রিক লম্ব, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী হবে বলো? এক্স এর মান ওয়াই এর মান মাইনাস এ, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, এটা হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ খেয়াল রাখবা। নিয়ামক রেখার সমীকরণ কী হবে? এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে অক্ষরেখা, আর এটা হচ্ছে নিয়ামক রেখা, কণিকটার বিপরীত পাশে যেটা। নিয়ামক রেখার সমীকরণ হবে, আগে আমরা দেখি এই বিন্দু স্থানাঙ্ক কি, এক্স এর মান 0, ওয়াই এর মান এ, এক্স এর মান 0, ওয়াই এর মান এ, তার মানে ওয়াই ইকুয়ালস টু এ, এটা হবে নিয়ামক রেখার সমীকরণ। আশা করি মোটামুটি বুঝছি, ঠিক আছে না? এগুলা আমরা আরও যখন ম্যাথ প্র্যাকটিস করব খুবই ইজি হয়ে যাবে, জলবৎ তরলং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেকগুলো খালি রাখছিলাম তোমাদের বোঝানোর জন্য আর কি এগুলা। তো দেখি পরাবৃত্ত সমীকরণের বা সাধারণ যে সমীকরণটা, সেটার বৈশিষ্ট্য কি, যে চলকের পাওয়ার 1 সেটাই হচ্ছে পরাবৃত্তের অক্ষে অবস্থান করবে। আমরা বুঝছি পরাবৃত্তের যে অক্ষরেখা, সেটা কীভাবে বুঝবো? ওই অক্ষরেখা যদি এক্স অক্ষ হয়, তাহলে এখানে এক্স এর পাওয়ার হবে 1, আর যে চলকের পাওয়ার 1 সেই চলকের চিহ্ন অনুযায়ী পরাবৃত্ত হা করবে। ধরো এক্স এর পাওয়ার যদি 1 হয়, এক্স এর পাওয়ার যদি 1 হয় এবং চিহ্ন যদি প্লাস হয়, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ঠিক আছে না? তারপর যদি এক্স এর পাওয়ার 1 হয় এবং চিহ্ন যদি মাইনাস হয়, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax। একইভাবে ওয়াই এর পাওয়ার যদি, এখানে পাওয়ার, হ্যাঁ, ওয়াই এর পাওয়ার যদি 1 হয় এবং চিহ্ন যদি কি হয়, প্লাস হয়, ওয়াই এর পাওয়ার 1 তো ওয়াইটা হবে এক ঘাত, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay। বুঝছি? ওয়াই এর পাওয়ার যদি 1 হয় কিন্তু চিহ্ন যদি মাইনাস হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4ay। তাহলে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লাস্টের সেকেন্ড লাইনটা, যে চলকের পাওয়ার 1 সেই চলকের চিহ্ন অনুযায়ী পরাবৃত্ত হা করবে। এই যে এদিকে হা করছে, ঠিক আছে, এটা এদিকে হা করছে, তার মানে এটা প্লাস এক্সের পাওয়ার হচ্ছে 1 এবং চিহ্নটা হচ্ছে পজিটিভ দিকে আর কি। আমরা এগুলো আলোচনা করে ফেলছি অলরেডি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, সব কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করে ফেলছি। তোমরা যদি দেখো তাহলে পাবা এগুলা। দেখি তো আবার তোমরা এখানে এটা ডিনোট করতে পারো কি না, কোনটা কি, এটা কি বলো? এটা হচ্ছে এস, এস এর স্থানাঙ্ক হচ্ছে a0, এটার নাম হচ্ছে উপকেন্দ্র, তাই না? এইটার স্থানাঙ্ক হচ্ছে পি, সেটা হচ্ছে xy, ওকে? এস থেকে পি এর দূরত্ব আর পি থেকে এই নিয়ামক রেখার দূরত্ব m, এটা সমান। তো আমরা এখান থেকে বলি যে SP সমান PM, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হচ্ছে এই পরাবৃত্তটা। এটা আঁকাটা ভালো হয় না, এই যাক। আর এই যে এক্সেস ওয়াই এক্সেস, এটার সমান্তরাল এবং এটার দূরত্বের সমান যদি হয় এটা, তাহলে এটা হচ্ছে এ, এটা স্থানাঙ্ক হবে, এটাকে অনেকে জেড বলে, সমস্যা নেই বলুক, সেটা হচ্ছে -a0, ওকে? এটাকে অনেকে এ বলে, বলতে পারে, সমস্যা নেই, সেটা হচ্ছে 0 0। সবই তো আমরা আগে পড়ছি, এখন একটু রিভাইজ হয়ে গেল। তার পরেরটা y মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস 1। একটা জিনিস খেয়াল করো যে এখানে x এর সহগ হচ্ছে 1, তাইলে অক্ষরেখা হবে
এক্স অক্ষের সমান্তরাল, অক্ষরেখা এক্স অক্ষ অথবা এক্স অক্ষের সমান্তরাল হয়। এটা যদি এরকম হইতো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে এটা হয়তো অক্ষরেখা হচ্ছে এক্স অক্ষ, কিন্তু এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় আছে ওয়াই এর একটা ফাংশন, আর এক্সের জায়গায় আছে এক্স এর একটা ফাংশন, সো অক্ষরেখা হবে হচ্ছে এখানে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে না? এক্স অক্ষ না হয়ে এক্স অক্ষের সমান্তরাল হবে। এক্স অক্ষ হইতে পারে যদি এ এর মান 0 হয়, সমস্যা নেই তো, বুঝছি? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax পড়ছিলাম, এটা কিন্তু মূলত y মাইনাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস 0। ওকে, এখানে এই যে জিরোটা আছে, এই যে জিরোটা আছে, খেয়াল করো, এই জিরোগুলো হচ্ছে শীর্ষবিন্দু, এই জিরোগুলো হচ্ছে কি পরাবৃত্তের শীর্ষবিন্দু। ওকে, তো এখানে যেহেতু জিরো আছে, এটাকে আমরা এভাবে লিখে ফেলছি আর কি, এভাবে লিখে ফেলছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো এখানে এই যে এটাকে আমরা বিটা বলি আর কি, এখানে বি লিখছে, যাই হোক, আর হচ্ছে আলফা। আলফা আর বিটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, আলফা আর বিটা হচ্ছে পরাবৃত্ত, এই পরাবৃত্তটার কি শীর্ষবিন্দু হচ্ছে আলফা এবং বিটা, আর এখানে আলফা ইকুয়ালস টু 0, বিটা ইকুয়ালস টু 0। ওকে, আর আলফা বিটা যদি 0 না হয়, অন্য কিছু হয়, তাহলে ধরো এটা হচ্ছে অক্ষ, ওই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তাইলে এইটার স্থানাঙ্ক যদি হয় কি আলফা বিটা, ঠিক আছে, তাইলে সমীকরণ পরাবৃত্তটা এরকম হইতে পারে, হইতে পারে কি না? হইতেই তো পারে, মানে আলফা আর বিটা আর কি, আলফা আর বিটার জায়গা মূল বিন্দুতে ছিল, এখন মূল বিন্দুতে নাই, চেঞ্জ হয়ে গেছে, আলফা আর বিটা 0 0 না হয়ে অন্য কিছু একটা হয়ে গেছে, তখন হচ্ছে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তখন কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। দেখো তো কী কী চেঞ্জ হবে, দেখি ফ্রেশ একটা চিত্র আছে কিনা, না থাকলে আমরা একে দেখাবো, সমস্যা নেই। যাক, ফ্রেশ চিত্র নাই, তার মানে আমরা নিজেরা একে দেখাইতে হবে জিনিসটা। ওকে, তাহলে এইটার একটা চিত্র আমরা আঁকি উদাহরণ হিসেবে আর কি। ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, এবং আমাদের পরাবৃত্তটা হচ্ছে এরকম, অক্ষরেখাটা হচ্ছে এটা, ঠিক আছে? আর ধরলাম এটা হচ্ছে নিয়ামক রেখা, ঠিক আছে? নিয়ামক রেখা এটাও হইতে পারে, এটা নিয়ামক রেখা ধরলাম আর কি। আচ্ছা, এটা যদি ওয়াই অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, খেয়াল করবো এটা হচ্ছে ওয়াই অক্ষ, কিন্তু পরে গুলাই ফেলতে পারি। এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি নিয়ামক রেখা হয়, তাহলে কোনটা কি? এটা যদি ওয়াই অক্ষ হয় আর এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এটা হচ্ছে 0 0। ওকে, আর এটা যেহেতু আলফা বিটা, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বা এতটুকু দূরত্ব হচ্ছে আলফা, খেয়াল করো, এতটুকুর দূরত্ব হচ্ছে কি আলফা। ওকে, আর এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে বিটা, খেয়াল করছো? তো শীর্ষবিন্দু চেঞ্জ হয়েছে আর কি, আলফা আর বিটা পরিমাণ চেঞ্জ হয়েছে, এক্স অক্ষ বরাবর আলফা পরিমাণ চেঞ্জ হয়েছে, ওয়াই অক্ষ বরাবর বিটা পরিমাণ চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে বাকি সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরো এটা পরাবৃত্তর উপকেন্দ্র হবে এটা, ঠিক না, এস, তাহলে এস এর স্থানাঙ্ক কী হবে বলো? এস এর স্থানাঙ্ক হবে এক্স অক্ষ বরাবর তো আলফা এতটুকু ছিল, আর আমরা জানি যখন 0 0 থাকে শীর্ষ, তখন এস এর স্থানাঙ্ক হয় a0, ঠিক না? যখন 0 0 থাকে তখন এটা স্থানাঙ্ক কি হয়? যাক, এটা স্থানাঙ্ক হয় a0, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু আলফা আর বিটা পরিমাণ চেঞ্জ হয়েছে, তাহলে এদিকে হচ্ছে আলফা, আর এদিকে আর কতটুকু চেঞ্জ হয়ে এই যোগ হবে, এ যোগ হবে, তাহলে এ এর সাথে যদি আলফা যোগ হয়, তাহলে আমরা পাবো উপকেন্দ্রের ভুজের মান। আর কুটির মানে কি কোনো কিছু যোগ হবে? দেখো তো, এই এতটুকু হচ্ছে বিটা, এখানে এতটুকু কিন্তু বিটা, তাহলে কুটির মান হচ্ছে 0-র সাথে জাস্ট বিটা যোগ হবে, 0-র সাথে বিটা যোগ হবে। তার মানে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা আলটিমেটলি হবে এ প্লাস আলফা, এ প্লাস আলফা, এবং স্থানাঙ্ক কী হবে? এ প্লাস আলফা, আর এটা স্থানাঙ্ক হবে
কুটি হবে বিটা। বুঝছি? একইভাবে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হবে আর কি। দেখো তো তোমরা, এটা যদি নিয়ামক রেখা হয় তাহলে নিয়ামক রেখাও একইভাবে চেঞ্জ হবে। সবগুলো জিনিস আলফা আর বিটার অনুপাতে চেঞ্জ হবে। ওকে, তো আমরা একটা চিত্র দিয়ে দেখালাম, তোমরা যদি উল্টাভাবে আঁকো, জিনিসটা বিভিন্নভাবে আঁকো, তাহলে সবগুলোই বাইর করতে পারবা, যদি আলফা আর বিটা কিভাবে পরিবর্তন হচ্ছে বুঝতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি? আচ্ছা, ওই আগেরটাই জাস্ট আমরা অন্যভাবে আঁকছি আর কি থিওরিটা, যে এক্স স্কোয়ার ইকোয়ালস টু 4ay, এটাকে এই স্ট্রাকচার চিন্তা করতে পারি। এক্স স্কোয়ার ইকোয়ালস টু 4ay, ঠিক আছে। এখানে হচ্ছে এক্সের মাইনাস এ লিখছে, কারণ হচ্ছে এ হচ্ছে শীর্ষের ভুজ, বি হচ্ছে শীর্ষের কুটি। এখানে আমরা আলফা বিটা বলি আর কি সাধারণত, ঠিক আছে। এই জায়গায় ইননেট আছে যেটা আমরা দেখতেছি না, এক্স মাইনাস 0 স্কোয়ার ইকোয়ালস টু 4ay মাইনাস 0, এটা ছিল, এই জায়গা থেকে এটা আসছে। আর এটার সাধারণ সমীকরণটা হচ্ছে এটা। ওকে, তো এটা এক্স স্কোয়ার ইকোয়ালস টু 4ay, এটাকে কীভাবে আঁকতে হয় আমরা জানি কি না? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এটা উপরের দিকে থাকবে, এবং যেহেতু আলফা আর বিটা হচ্ছে শীর্ষবিন্দু, তো এটা এরকম হবে, এটা ধরো আলফা আর বিটা, এবং এটা এদিকে থাকবে। বুঝছি? না বুঝলে সমস্যা নেই, বুঝাই দিব। এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্রটা যদি আমরা বাইর করতে পারি, বাকি সব কিছু সহজ হয়ে যাবে। এটা যদি 0 0 হয়, এটা কি হবে? আলফা বিটা। তার মানে এতটুকু হচ্ছে আলফা, এতটুকু হচ্ছে বিটা। ওকে, তার মানে এটা হচ্ছে a0 ছিল আগে, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই জায়গায় a0 ছিল না আসলে, এক্স্যাক্টলি 0 প্লাস a ছিল, তাহলে 0 জায়গায় হয়ে যাবে আলফা, 0 প্লাস আলফা হবে আর কি, আলফা। আর এ ছিল, এর জায়গায় বিটা যুগ হবে, আলফা প্লাস এই এ প্লাস বিটা, এটা হবে এস এর স্থানাঙ্ক। ওকে, মোটামুটি বুঝছি। আগেটা বুঝে থাকলে এটা জাস্ট রিভাইজ হইল, সমস্যা নেই। এখন আমরা এক নজরে কম্পারিজনগুলো দেখবো আর কি, সবগুলা চিত্রের, মূলত 4টা চিত্রের। পরাবৃত্তের প্রয়োজনীয় সূত্রাবলী। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, যেটা আমরা সবচেয়ে সহজে চিনি, এটা হচ্ছে ডান দিকে খোলা, মানে এদিকে। ওকে, আর ওয়াই স্কোয়ার টু মাইনাস 4ax, এটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে এই কি রে ভাই, ওকে, এটা হচ্ছে এরকম, আর এটা হচ্ছে বাম দিকে খোলা আর কি, এরকম বলছে বাম দিকে খোলা। আর এটা হচ্ছে স্কোয়ার টু 4ay, তার মানে উপরের দিকে। আর স্কোয়ার টু মাইনাস 4ay, তার মানে নিচের দিকে। বুঝছি কি না মোটামুটি? এখানে কি কি আছে? উপকেন্দ্র আছে, এটার ক্ষেত্রে a0, এটার ক্ষেত্রে 0 a মাইনাস a0, এটার ক্ষেত্রে 0a, এটার ক্ষেত্রে 0 মাইনাস a, সব কিছু কিন্তু আমরা পড়ছি। উপকেন্দ্র পড়ছি, নিয়ামক রেখা পড়ছি, অক্ষরেখা পড়ছি, শীর্ষবিন্দু পড়ছি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবগুলোতে সেম পড়ছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পড়ছি। পরামিতিক স্থানাঙ্কটা পড়ি নাই, এটা পড়ার খুব জরুরি না, ইঞ্জিনিয়ারিং মাঝে মধ্যে আসে, মুখস্থ করে ফেলতে পারবো, সমস্যা নেই। স্ট্যান্ডার্ড হচ্ছে at স্কোয়ার আর 2at, আর যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, মানে এক্সের জায়গায় যদি এক্সের আগে সহগ যদি মাইনাস হয়, তাহলে এখানে এক্সের সহগ মাইনাস হবে। তারপর হচ্ছে এক্সের সহগ প্লাস হলে তো প্লাসই হবে, সমস্যা নাই। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হইলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা অল্টার হবে জাস্ট, আর কিছু না, এক্সচেঞ্জ হবে। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, যেহেতু ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস, এখানে ওয়াই এর সহগ মাইনাস হবে। এভাবে মনে রাখতে পারো, সমস্যা নেই। তারপর পরাবৃত্তের এই ম্যাথটা যদি আমরা করি, তাইলে পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখা, দিকাক্ষরেখার সমীকরণ, অনেক কিছু আমরা একসাথে বাইর করে শিখব। তো এই ম্যাথটা আমরা চলো শুরু করি। এখানে দেওয়া আছে হচ্ছে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4। প্রথমে আমরা যে ব্যাপারটা খেয়াল করব সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত। এখানে এক্স এর ঘাত হচ্ছে 2, ওয়াই এর ঘাত হচ্ছে 1,
ঠিক আছে, তার মানে এটাকে আমরা পরাবৃত্তের যে সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এটার সাথে কম্পেয়ার করতে পারি, প্লাস মাইনাস হইতে পারে, এটা আমরা দেখি কি হয়। এখন আমরা এই সমীকরণে এক্সের যে রাশিগুলো আছে ওগুলো বাম দিকে রাখবো। তার মানে আমরা বলতে পারি যে 5x স্কোয়ার প্লাস 15x ইকুয়ালস টু 10y প্লাস 4। ওকে, তারপর হচ্ছে 5 যদি কমন নেই, এক্স স্কোয়ার প্লাস 15x, আর এখানে কোনো কিছু আপাতত কমন নিলাম না, প্লাস 4। 5 কেন কমন নিলাম? এই সমীকরণে অলওয়েজ মনে রাখবা এক্সের যে ফাংশনটা, এখানে এক্স মানে হচ্ছে এক্সের ফাংশন, আর ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর ফাংশন। এই ফাংশনগুলোতে এক্স এবং ওয়াই এর সহগ হবে 1, তো এই জন্য এই কাজটা আমরা করলাম আর কি। 5 কমন নিয়ে নিলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তো এটাকে এক্স স্কোয়ার আকারে লিখতে গেলে এই পুরো ফাংশনটাকে আমরা কি করতে পারি, 5x স্কোয়ার, এটা 15 না, এটা 3 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 3x, ওকে, প্লাস 2 ইন্টু 3/2 ইন্টু এক্স লিখলে কিন্তু আমরা 3xই পাই আলটিমেটলি, সো এভাবে লেখা যায়, প্লাস 3/2 স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইকুয়ালস টু হচ্ছে 10y প্লাস 4। তো এখানে দেখো আমরা 3/2 স্কোয়ার বা 9/4 ইন্টু 5, 9/4 ইন্টু 5 খেয়াল করবো, আমরা অনেক সময় এই 5টাকে খেয়াল করি না, তো এই অংশটা আমরা অতিরিক্ত লিখছি বাম পাশে, তাহলে সেম জিনিসটাই আমরা ডান পাশে যোগ করব, মানে 5 ইন্টু 9/4। তারপর 5 হচ্ছে বাইরে কমন থাকলো, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি এটাকে, এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার, আর বাম পাশে কি থাকলো 10y প্লাস, এই পার্টটাকে আমরা যোগ করে দিই, এটা হচ্ছে 45/4, তাহলে 4 প্লাস 45/4, এটা যোগ করলে 4 আমরা লসাগু নিলাম বা এলসিএম নিলাম, তারপর কি থাকলো 16 প্লাস 4 ক্যান্সেল 45, ওকে, তার মানে হচ্ছে 61 উপরে নিচে 4, এখানে আমরা লিখে ফেলি আলাদা 61/4। তারপরের পার্ট আমরা যেটা করতে পারি এক্স প্লাস 3/2 স্কোয়ার, এটা তো পাইলাম, আর এই 5টা যদি ওইদিকে নিয়ে যাই আর 10টা কমন নেই, উপরে থাকবে 10, নিচে থাকবে 5, y প্লাস 61/4, ওকে। তাহলে এখানে খেয়াল করতে পারো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay প্লাস 4ay আর কি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস 4ay, এটার সাথে আমরা এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করতে পারি। তো এই ক্যাপিটাল এক্সের জায়গায় এক্স প্লাস 3/2 আছে, আর ক্যাপিটাল ওয়াইয়ের জায়গায় আছে ওয়াই প্লাস 61/4, আর 4a, এই যে 4a পার্টটার জায়গায় কি আছে 10/5 বা 2 আছে আর কি। আমরা এটাকে আরেক লাইন যদি বাড়ায় লিখি সহজ করে, কি থাকে এক্স প্লাস 3/2 স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই প্লাস 61/4, ওকে। তাহলে 4 এর জায়গায় কি আছে 2 আছে, এখান থেকে আমরা এর মান বাইর করতে পারি হাফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর মানটা আমাদের বারবার লাগবে। এখানে যে 3টা জিনিস আমাদের খুব বেশি লাগবে, প্রত্যেকটা জিনিস প্রায় বাইর করতে লাগবে, সেটা হচ্ছে 1 নম্বর এ ইকুয়ালস টু হাফ, এটা, সেকেন্ড হচ্ছে এক্স এর মান যে এক্স প্লাস 3/2 এটা, আর ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস 61/4 এটা। মানে যত জায়গায় আমরা এক্স বা ভুজ ব্যবহার করব আর ওয়াই বা কুটি ব্যবহার করব, সব জায়গায় আমরা এক্স এর মান এটা লিখবো, ওয়াই এর মান এটা লিখবো, আর এর মান তো হাফ সব জায়গায় সেম থাকবে, ওকে। তার মানে এই পার্টটা আমরা রাখি, বাকিটা আপাতত কেটে দিই, ওকে। এখন আমরা বাইর করব হচ্ছে শীর্ষবিন্দু। পরাবৃত্তের শীর্ষবিন্দু কি আমরা জানি,
পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে 0 0। এটা হচ্ছে আইডিয়াল ফরম্যাটে যখন পরাবৃত্ত থাকবে, মানে এক্স এর জায়গায় এক্সই থাকবে, ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, তখন হচ্ছে শীর্ষবিন্দু 0 0। তো এক্স এর জায়গায় তো এখন ক্যাপিটাল এক্স আছে, এবং ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স প্লাস 3/2, এবং এক্স প্লাস 3/2 মানে হচ্ছে 0। এই যে এখানে পাইলাম আমরা, তার মানে এটাই কোশ্চেন আমরা কি বলতে পারি, 0 বলতে পারি। সো এখান থেকে আমরা পাই 2x প্লাস 3 = 0। এটা হচ্ছে আমাদের আচ্ছা, এখান থেকে ইকুয়েশন বাইর করতে বলে নেই, এখানে বাইর করতে বলছে হচ্ছে এক্স এর মান। তার মানে হচ্ছে এক্স প্লাস 3/2 = 0, এক্স = -3/2। এটা হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ বা এক্স এর মান। তো এক্স এর মান আমরা লিখে ফেলি এই জায়গায়, এক্স এর মান হচ্ছে -3/2। ওকে, তো ওয়াই এর মানটা এখন আমাদের বাইর করতে হবে। ওয়াই এর মানটা কি লিখতে পারি, ওয়াই হচ্ছে ওয়াই প্লাস 61/4, আর এখানে শীর্ষবিন্দুতে ওয়াই এর মান 0। তার মানে আমরা লিখতে পারি ক্যাপিটাল ওয়াই = 0। ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে ওয়াই প্লাস 61/4, সেটা = 0। তার মানে ওয়াই = -61/4। এটা হচ্ছে শীর্ষবিন্দুর কুটি বা ওয়াই এর মান -61/4। ওকে, তো শীর্ষবিন্দু বাইর হইল। একইভাবে আমরা উপকেন্দ্র বাইর করব। তো উপকেন্দ্রের ক্ষেত্রে আমরা জানি x² = 4ay। এই ফরম্যাটের উপকেন্দ্রের চিত্রটা মোটামুটি এরকম, ঠিক আছে। এবং এখানে উপকেন্দ্র হচ্ছে এটা, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, 0 + a, ঠিক আছে। এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো উপকেন্দ্রের এক্স এর জায়গায় আছে 0, আর এখানে আমরা এক্স এর জায়গায় আছে x + 3/2। তার মানে ক্যাপিটাল X = 0 বা x + 3/2 = 0। এটা হচ্ছে উপকেন্দ্রের x এর মান = -3/2। উপকেন্দ্রের y এর মানটা একটু খেয়াল করবা, কারণ উপকেন্দ্রের y এর মান এখানে হচ্ছে a, আর আমাদের ইকুয়েশনে y এর মান হচ্ছে y + 61/4। তার মানে আমরা লিখতে পারি ক্যাপিটাল Y হচ্ছে a, বা ক্যাপিটাল Y এর জায়গায় y + 61/4, আর a এর জায়গায় হচ্ছে হাফ। তার মানে এখান থেকে আমরা y বাইর করি, y = হাফ - 61/4। আমরা যদি লসাগু নেই, 4 লসাগু 2 বিয়োগ 61, তার মানে 59 - 59/4। এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তার মানে আমরা বলতে পারি যে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x এর মান -3/2, x এর মান হচ্ছে -3/2, আর y এর মান হচ্ছে -59/4, -59/4। ওকে, তাহলে আমরা শীর্ষবিন্দু বাইর করলাম, উপকেন্দ্র বাইর করলাম। এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করব। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করবো, তাই না? তো এটা তো সহজ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, ডাইরেক্ট, এখানে কোনো কাজ নেই। 4 এর জায়গায় 4, a এর জায়গায় হাফ, এটার পরম মান হবে, নেগেটিভ হইলেও নেগেটিভটা থাকবে না আর কি, 2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2। লাস্ট হচ্ছে অক্ষরেখা এবং দিকাক্ষরেখার সমীকরণ। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করবা। অক্ষরেখা এবং দিকাক্ষরেখার সমীকরণ। তো অক্ষরেখা মানে কি, আমরা সহজে বোঝার জন্য যেটা বলি আর কি, পরাবৃত্তের পেট বরাবর যে সমীকরণটা যায় বা যে রেখাটা যায় সেটা হচ্ছে অক্ষরেখা। এখানে পরাবৃত্তটা হচ্ছে এটা, এটার পেট বরাবর গেছে হচ্ছে আমাদের কোন রেখাটা, এই যে এই রেখাটা, ঠিক আছে না? তার মানে এটা হচ্ছে আমাদের অক্ষরেখা। অক্ষরেখার সমীকরণ কি হবে, স্ট্যান্ডার্ড সমীকরণে ধরলাম এই সমীকরণটা হচ্ছে x² = 4ay। এই সমীকরণে
অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষ, অক্ষরেখা হচ্ছে কি ওয়াই অক্ষ, আর ওয়াই অক্ষ মানে এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ অক্ষরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। আমরা কি বাইর করতেছি অক্ষরেখার সমীকরণ, খেয়াল করবা, ঠিক আছে। ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0, তো ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে এখানে এক্স প্লাস 3/2, তার মানে এক্স প্লাস 3/2 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ। তাহলে আমরা এটাকে লিনিয়ার করে ফেলি। লিনিয়ার করতে হলে ভগ্নাংশের নিচের যে হরটা সেটা দিয়ে আমরা পুরোটাকে গুণ দিব। তাহলে এখানে হবে 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। এখন হচ্ছে দ্বিকাক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণ হচ্ছে 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এই জায়গায় আমরা দ্বিকাক্ষরেখা আবার বাইর করি। তো এই সমীকরণেই দেখো দ্বিকাক্ষরেখা কোনটা, পরাবৃত্তের অপোজিটে সমান্তরালে বলতে পারো যে রেখাটা থাকে সেটা হচ্ছে সরি দ্বিকাক্ষরেখা, এই যেটা। তো এই রেখার সমীকরণ বাইর করতে হলে আমরা একটা কাজ করি, এই বিন্দুটাকে আগে ডিফাইন করি। তো এই বিন্দুটা কি বলতো, এই বিন্দুতে হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে -a। এক্স এর মান 0, ওয়াই এর মান -a, যেহেতু এটা ওয়াই অক্ষ। তো ওয়াই এর মান একটা আছে, ওয়াই এর মান হচ্ছে -a। সো আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়ালস টু -a হচ্ছে দ্বিকাক্ষরেখার সমীকরণ। কি দ্বিকাক্ষরেখার সমীকরণ, অথবা এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ। ওয়াই ইকুয়ালস টু -a। তো ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াই প্লাস 61/4, ওয়াই প্লাস 61/4 ইকুয়ালস টু -a। এ মানে হচ্ছে আমরা একটু আগে বাইর করছিলাম হাফ। তো এটাকে লিনিয়ার করলে কি হয়, আমরা 4 দিয়ে গুণ করতে পারি। 4y প্লাস 61 ইকুয়ালস টু 4 দিয়ে যেহেতু গুণ করছি সেটা হবে -2, তার মানে 4y প্লাস 2 হয়ে যাবে প্লাস 63 ইকুয়ালস টু 0। তো 4y প্লাস 63 ইকুয়ালস টু 0 হচ্ছে দ্বিকাক্ষরেখার সমীকরণ। তার মানে কিন্তু আমরা এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বাইর করলাম, উপকেন্দ্র বাইর করলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করলাম, অক্ষরেখা, দ্বিকাক্ষরেখা সব কিছুই বাইর করছি। তো একটা ম্যাথ যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে এই পরাবৃত্ত চ্যাপ্টারের খুব বেশিও যদি না বলি 30%-এর মতো ম্যাথ কাভার হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে পরাবৃত্তের যে কম্পোনেন্টগুলো সেগুলো বাইর করতে হইতে পারে, অথবা কোনো একটা কম্পোনেন্ট বা 2-3টা কম্পোনেন্ট দেওয়া থাকবে সেটা থেকে পরাবৃত্তের সমীকরণ বাইর করতে হইতে পারে। তো এই 2-3টা টাইপের বাইরে আসলে কিন্তু তেমন ম্যাথ থাকে না।